প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌফিকুল হক। দর্শক, 2026-27 অর্থ বছরের বাজেট কেমন হলো? 9,38,000 কোটি টাকার বাজেট। সরকারের পক্ষ থেকে বলছে যে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আকারের বাজেট। আবার বিশেষজ্ঞরা বলছেন বাজেট আকারেও যেমন বড়, চ্যালেঞ্জের প্রশ্নে, বাস্তবায়নের প্রশ্নে চ্যালেঞ্জও অনেক বড়। এবং সরকার জনকল্যাণমুখী বাজেট বলছেন, সে নানা ধরনের সম্ভাবনার কথাও বলছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে কিছু পরিস্থিতি, বিশেষ করে এনবিআরের ট্যাক্স আহরণের যে কৌশল, সেটি যথাযথ যদি থাকতো, কিংবা আমার অর্থনৈতিক অবস্থা যদি একটি স্থিতিশীল অবস্থা থাকতো, তখন এত বড় বাজেট বাস্তবায়নের প্রশ্নে সরকারকে হয়তো বেগ পেতে হতো না। কিন্তু যে অর্থনৈতিক অবস্থা কিংবা বাস্তবতার মধ্যে আমরা আছি, তাতে বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটুকু স্বস্তি আনবে, এই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম কেমন হলো বাজেট, এবং যাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, কথা বলছেন, তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাজেট বিশেষজ্ঞ মাজেদুল হক। মাজেদুল হক, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একেবারে প্রথম প্রশ্ন, যে বাজেটটি কেমন হলো, আপনি কেমন দেখছেন এই বাজেটকে? হ্যাঁ, এবার বাজেটের আকারটা বাড়ানো হয়েছে, কিন্তু বাজেটটার আকার আমরা 17-18% বাড়ানো হয়েছে 2025-26 থেকে 2026-27 অর্থ বছরে। বাজেটের আকার বাড়ানো কমানো এটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে আপনি বাজেট থেকে যে ব্যয় করবেন, বাজেট থেকে যে আমরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির থেকে আমরা ব্যয় করব, আমরা যে পরিচালন ব্যয় করব, আমরা যে ঋণের সুদ বাবদ ব্যয় করব, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যয় করব, এই ব্যয়ের ভিতরে একটা স্বচ্ছতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। কারণ সরকারের ব্যয়ের দক্ষতা নিয়ে বছরের পর বছর কথা চলছে, সমালোচনা হচ্ছে। এই অভিযোগ অনেক পুরনো। এই অভিযোগ অনেক পুরনো। IMF, বিশ্বব্যাংক নানাভাবে বলছে যে সরকারের দক্ষতা বাড়াতে হবে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে বাজেট যেটাই আমরা দিয়েছি, যে আকারের বাজেট দিয়েছি, এই বাজেটটা যদি আমি স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে যদি আমি শতভাগ যদি আমি বাস্তবায়ন করি, তাহলে কিন্তু গুড এনাফ। আরেকটা কথা হলো যে বাজেট থেকে তো আপনার অনেক উপকারভোগী মানুষকে আমরা সাপোর্ট দিব, আমরা ক্যাশ সাপোর্ট দিব, আমরা প্রোডাক্ট সাপোর্ট দিব। হয়তো এই সাপোর্টগুলো আমরা যাদেরকে দিব, এই উপকারভোগী যেন আমার প্রকৃত উপকারভোগী হয়, যারা ডিজার্ভ করে, তাদেরকে, সত্যিকার অর্থে যারা টার্গেট পিপল, তাদেরকে দেয়া। এবং বাংলাদেশে এই সমস্যাগুলো কখনো নিরসন হলো না। কেন হচ্ছে না এই সমস্যাগুলো নিরসন? কারণ প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, যাদেরকে আমরা কৃষক কার্ড দিব, তারা যেন প্রকৃত উপকারভোগী হয় এবং তারা যেন প্রকৃতভাবেই উপকৃত হয়। এক, আরেকটা কথা হলো যে বাজেটের নানামুখী চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জটা কি? হ্যাঁ, সরকার নির্বাচনী ইশতেহারে তার অঙ্গীকার অনুযায়ী বাজেট ঘোষণা করেছে। হ্যাঁ, জনগণকে স্বস্তিতে রাখার জন্যই সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, এটা সরকারকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু জনগণ স্বস্তিতে থাকবে কিনা, এই চ্যালেঞ্জ কিন্তু আছেই। তার কারণ সেই জায়গাতে জনগণ এই বাজেটের মধ্যে দিয়ে স্বস্তি আসবে কিনা তার জীবনযাত্রায়, বিশেষ করে আয় দিয়ে ব্যয় নির্বাহ করার প্রশ্নে, এই জায়গাতে একটা সংশয় থেকে যাচ্ছে কেন? কারণ আপনার কি দেশে এখন বিনিয়োগের গতি আছে? নাই। আপনার কর্মসংস্থানের গতি আছে? নাই। আপনার উচ্চ মূল্যস্ফীতি, আপনার নিম্ন প্রবৃদ্ধির হার, তাই না? এখন যে দেশে আপনার বিনিয়োগের প্রবাহ নাই, আপনি দেশি বিনিয়োগ বলেন এবং বিদেশি বিনিয়োগ বলেন, সে দেশের মানুষ কি হবে? আপনার সে কর্মসংস্থান হবে না তার, তাহলে তো তার আয় থেকে ব্যয় বাড়বে, সে দরিদ্র হয়ে পড়বে দিনে দিনে। এখন মানুষ যখন দরিদ্র হয়ে পড়বে দিনে দিনে, তখন তো তার আসলে তাকে উদ্ধার করাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জ এখনো আছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে বিদেশি বিনিয়োগ আনতে পারলে আমরা 1.5% প্রণোদনা দিব। সেটাও খুব সহজ নয়। কিন্তু কথা হলো যে দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছে, সেখানে বিনিয়োগ একটা কনফারেন্স করেছে, ইনভেস্টমেন্ট সামিট করেছে, দেশ বিদেশ থেকে লোকজন আসছে, কোনো লাভ হয়নি, কিন্তু 1 টাকারও কিন্তু বিনিয়োগ আসেনি।
বিনিয়োগ আসবে কখন আপনার দেশে? যখন আপনার রাজনৈতিক স্থিরতা থাকবে, স্থিতিশীলতা থাকবে, যখন আপনার দেশে কর কাঠামো বিনিয়োগ বান্ধব হবে, কম্পিটিটিভ হবে, যখন আপনার দেশে লাল ফিতার দূরত্ব থাকবে না, যখন আপনার দেশে উচ্চ মূল্যস্ফীতি থাকবে না, যখন আপনার দেশে দুর্নীতি থাকবে না, যখন আপনার দেশের যে একটা একটা ক্রেডিট রেটিং থাকে, যারা ফিস, মুডিস, S&P গ্লোবাল করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের রেটিংটা যদি আপনার পজিটিভ থাকে, তখনই আপনার দেশে বিনিয়োগ হয়। কিন্তু আসলে এখানে মাজিদ ভাই, রাজনৈতিক স্থিতিশীলতার যে প্রশ্ন, সেই প্রশ্নে আমাদের উত্তরণ কতটুকু ঘটেছে? দেখেন যে রাজনৈতিক স্থিতিশীলতা, নতুন সরকার আসলো, কিন্তু এখনও তো আমরা পত্রিকায় দেখলাম, এবং আপনি নিজেও একজন অপরাধ বিশেষজ্ঞ, আপনিও বিভিন্ন জায়গায় কমেন্ট দিয়ে থাকেন, আমরা দেখেছি খুন হত্যা তো বেড়ে গেছে অনেক কম্পেয়ার টু প্রিভিয়াস ডেজ। তাহলে এই নিউজগুলো তো আপনার স্টোরিগুলো তো যাচ্ছে, বিদেশিদের কাছে যাচ্ছে, গণমাধ্যমে এটা ছাপা হচ্ছে, এটা একটা নেগেটিভ একটা প্রভাব পড়ে যারা বিনিয়োগ করতে চায়। আরেক কথা হলো যে বাংলাদেশের যারা প্রবাসী আছে তারাও কিন্তু এদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু তারা যখন এসে লাল ফেতার দৌরত্ব দেখে, তারা যখন একটা লাইসেন্স পেতে 30 দিন সময় লাগে, তাদের একটা লাইসেন্স পেতে যখন 30 জায়গায় যেতে হয়, তখন তারা আবার বিদেশে চলে যায়। বিডার প্রসঙ্গে বলা হচ্ছিল যে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিডাই হবে ওয়ান স্টপ সার্ভিস, কিন্তু সেটি কি তারা দিতে পারছে সেই সেবা? ওয়ান স্টপ সার্ভিস এখনও স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে নানা ধরনের প্রশ্ন রয়েছে এটার পিছনে। কারণ বিডা অথরিটি হয়তো চাচ্ছে, অন্য অথরিটি হয়তো টেনে ধরছে। কারণ আপনার যদি অন্য অথরিটির কাছে যদি আপনার বিনিয়োগকারী দেখা না করে, তাহলে তো বাংলাদেশে যে কালচার, দেখা করার কালচারটা বাংলাদেশে বেশি, সুতরাং অন্য প্রতিষ্ঠান চাচ্ছে যে আমাদের সাথে দেখা করে লাইসেন্সটা গ্রহণ করুক। সুতরাং এটা নির্মূল করতে হবে, এটা নিরসন করতে হবে, এটা রাতারাতি হবে না, এটা কৌশলগতভাবে নিরসন করতে হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন, যে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি মাজিদ ভাই, সেটা হচ্ছে এই প্রশ্নটা রেখে যায় যে এনবিআর এর যে ভূমিকা, যেটি আপনি কিংবা অনেক বিশেষজ্ঞ বলছেন যে সরকারকে এনবিআর কিংবা অর্থ মন্ত্রণালয় যে আশা দেখাচ্ছে, সেটি আসলে কোন প্রেক্ষাপটে দেখাচ্ছে, কোন মডেলে সে রেভিনিউ আহরণ করতে পারবে, সেটি আদৌ বাংলাদেশের বাস্তবতায় পারবে কিনা, বা যতটুকু আশা করছে ততটুকু তার আহরণ করতে পারবে কিনা, এই প্রসঙ্গগুলো প্রশ্ন আকারে থাকলো। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। কেমন হলো বাজেট, সেই প্রসঙ্গে মাজিদুল হক ভাইয়ের সাথে আলোচনা। প্রশ্ন ছিল এনবিআর কিংবা অর্থ মন্ত্রণালয় রাজস্ব আহরণের প্রশ্নে যে আশা সরকারকে দেখাচ্ছে, কতটা সম্ভব হবে সেটি আদায় করা? এনবিআর এবং অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে যে প্রোগ্রাম করেছে রাজস্ব আহরণের জন্য, বর্তমান অর্থনৈতিক বাস্তবতাটা কি সেটা আমি দেখতে হবে। কারণ আপনার যদি অর্থনীতিতে যদি আপনার ট্রানজ্যাকশান না থাকে, আপনার যদি অর্থনীতিতে যদি অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে, অর্থনীতি যদি গতিশীলতা না থাকে, তাহলে তো রাজস্ব আহরণ বাড়বে না। এখন 2026-27 অর্থ বছরে আপনাকে অর্থনীতিকে গতিশীল করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে, এরপরে আপনার রাজস্ব আহরণ বাড়বে। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে রাজস্ব আহরণ বাড়ার জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। অনেক ক্ষেত্রে কর অব্যাহতি কমিয়েছে, অনেক ক্ষেত্রে কর অব্যাহতি দিচ্ছে, ভ্যাট আহরণ বাড়াচ্ছে, গ্রাম পর্যায় থেকে ভ্যাট আহরণ বাড়াচ্ছে। কিন্তু আমার কথা হলো যে আপনার এখন আমরা চেষ্টা করছি যে গ্রামে আপনার উপজেলা লেভেলে যে সমস্ত দোকান আছে সেখান থেকে আমরা ভ্যাট আহরণ করব। কিন্তু সেটার জন্য তো সরকারকে প্রথমে ব্যয় করতে হবে, পরিচালন ব্যয় করতে হবে, সেখানে ইউনিট অফিস করতে হবে, সেখানে আপনার তদারকি করতে হবে, ইন্সপেকশন করতে হবে, কাঠামোগত ব্যয় আছে। তো কাঠামোগত ব্যয় তো আগে সরকারকে করতে হবে, তারপরে তো সরকার আয় করবে। সুতরাং এই প্রত্যাশাটা, এই লক্ষ্যটা কত পূরণ হবে কিনা, এটা বর্তমান বাস্তবতা কিন্তু সেটা বলছে না। বর্তমান বাস্তবতা বলছে লক্ষ্য পূরণ না হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং সরকারকে তখন সরকার এই ব্যয় আপনার বাস্তবায়ন করার জন্য, এই ব্যয় করার জন্য তো আপনার বিদেশি ঋণ অথবা আপনার দেশীয় উৎস থেকে ঋণ নিবে অথবা টাকা ছাপাবে। এটাই তো বড় চ্যালেঞ্জ। এখন আমি এই বাজেট ঘাটতি পূরণ করার জন্য আমি কোথা থেকে ঋণটা নিব? এটা কি বিদেশি উৎস দিকে যাব না ব্যাংক খাত থেকে যাব? আমার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যে বিদেশি ঋণ হঠাৎ করে তো পাওয়া সম্ভব হয় না। সেখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। বাংলাদেশের যে সামষ্টিক অর্থনীতির
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির যে এখন সূচকগুলো, অধিকাংশ সূচকই খুব নাজুক অবস্থায় পড়ে আছে, তাই না? তার মানে উপায় থাকলেও তার দুটা, টাকা ছাপানো কিংবা দেশের অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া। না, বা বিদেশি উৎস থেকে। হ্যাঁ, বিদেশি উৎস থেকে সেটা তো চাইলেই চাইলেই তো আসবে পাবেন না। না। তাহলে সরকারকে যেতে হবে ব্যাংক থেকে, ব্যাংক ঋণ নিতে হবে। এখন ব্যাংক ঋণ নিলে কি আপনার দেশেও যে শিল্প কলকারখানা এগুলো তো গতিশীল হবে না। আবার ব্যাংক থেকে যদি সরকার ঋণ নেয় তাহলে মূল্যস্ফীতিও বেড়ে যায়। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আপনার সরকার যে লক্ষ্য নিয়েছে, যে এত বড় বাজেট, আমরা বলছি ঐতিহাসিক বাজেট, সেটা ভালো কথা, কিন্তু আমার বাস্তবায়নের হার বাড়াতে হবে এবং এই ব্যয়টা করার জন্য আমার আয়ের সংস্থানটা মানে আজকে থেকে শুরু করতে হবে। এবং এটা যদি না হয় তাহলে তো বাংলাদেশ ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। আর কত ঋণ নিব আমরা? আমাদের রাজস্ব সক্ষমতা বাড়াতে হবে। ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কি নির্দেশনা আছে বাজেটে? হ্যাঁ, দেখেন, আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা রূপান্তর হওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং অনেক কর্মপরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছি, আমরা ডিক্লারেশনে দিয়েছি। কিন্তু $1 ট্রিলিয়ন অর্থনীতি আপনি কিভাবে পাবেন? একটা দেশের ব্যাংক খাত যখন নাজুক অবস্থায় থাকে, গভীর সংকটে থাকে, তা আপনার তো এখন অর্ধেকের মতন ব্যাংক আপনার ক্যাপিটাল শর্টফলে আছে, তারা তো বিনিয়োগ করতে পারছে না, তারা তো আন্তর্জাতিক বাণিজ্য ফাইন্যান্সিং করতে পারছে না। সুতরাং আপনি অর্ধেক ব্যাংক যদি আপনার গতিহীন হয়ে পড়ে, মানে নিশ্চুপ হয়ে থাকে, তাহলে অর্থনীতিতে বিনিয়োগ কিভাবে আসবে? অর্থনীতির গতি তো থেমে যাবে। আবার যে ভালো ব্যাংকগুলো আছে তারা ট্রেজারি ম্যানেজমেন্টে এখন বিনিয়োগ টাকা দিচ্ছে, এক ব্যাংক আর এক ব্যাংকে ধার দিচ্ছে, কিন্তু ব্যাংকের প্রাইম টাস্কটা কি? বিনিয়োগ করা, তাই না? ব্যাংকের প্রাইম টাস্কটা হলো যে অর্থনীতিকে গতিশীল করা। সেই ব্যাংকগুলো এখন প্রাইম টাস্ক থেকে সরে এসে তাদের নিজেদের স্বার্থ বলেন আর মানে এটা বাস্তবতা বলেন, যে বাস্তবতা মেনে নিয়ে তারা এখন ট্রেজারি ম্যানেজমেন্টের দিকে ঝুঁকছে, সেখান থেকে তারা এখন ইনকাম করছে, প্রফিট করছে। এখন সরকারের উচিত হবে, নতুন সরকারের উচিত হবে যে ব্যাংক ব্যবস্থাকে ঠিক করা। তার কারণ হচ্ছে যে আজকে আপনার যে ব্যাংকগুলো আপনাকে রেমিটেন্স আনতেছে, যে ব্যাংকগুলো আপনাকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করতেছে, যে ব্যাংকগুলো শিল্পায়নের দিকে ভূমিকা রেখেছে অনেক ব্যাংক দেশে, সেই ব্যাংকগুলো আস্তে আস্তে নাজুক হয়ে পড়ছে। কেন? আপনার তো একটা ব্যাংক চলবে তো পাবলিক মানি দিয়ে, একটা ব্যাংক তো সরকারি টাকা দিয়ে ব্যাংক চলবে না। সুতরাং পাবলিকের কনফিডেন্স, আস্থা কেন ডিজেপায়ার হয়ে যাচ্ছে, কেন দূরীভূত হয়ে যাচ্ছে? এই আস্থা সংকটে পড়ে গেছে এখন ব্যাংকিং খাত। সুতরাং অর্থনীতির সামনের দিকে আপনাকে এগিয়ে নিতে হলে ব্যাংকিং খাতকে আপনাকে আস্থা অর্জন করতে হবে। সেটা শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। পাশাপাশি কর্মসংস্থানের প্রসঙ্গ, এই বর্তমান সরকার তো তার নির্বাচনী ইশতেহারে তরুণদের একটা স্বপ্নই দেখেছিল যে তারা একটা বড় সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করবে। কতটা সম্ভব? বাংলাদেশে একটা সম্পদ আছে, সেটা হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যাকে আপনাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। বাংলাদেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে কর্মক্ষম জনগোষ্ঠী আছে, এদেরকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। আপনি বৈদেশিক কর্মসংস্থান বলেন, আপনি অভ্যন্তরীণ কর্মসংস্থান বলেন, শুধু দরকার দক্ষতা করে তৈরি করা। বাংলাদেশে অনেক গ্রাজুয়েট আছে, তারা মানে আপনার ইন্ডাস্ট্রি যে এক্সপার্টাইজ চাই তাদের সাথে এক্সপার্টাইজ ম্যাচ করছে না। সুতরাং আমরা বলছি যে শিক্ষা খাতে আমরা বাজেট বাড়াচ্ছি, স্বাস্থ্য খাতে বাজেট বাড়াচ্ছি, শুধু বাড়ালে হবে না, আমাকে গুণগত মান নিশ্চিত করতে হবে, না হলে তো আপনি ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং আপনি দেখেন আজকে ইউরোপের অনেক দেশে 10টা দেশ মিলে জনসংখ্যা আছে হয়তো 5 লাখ, বাংলাদেশে আছে 18 কোটি। এই 18 কোটি মানুষকে আপনি ব্যবহার করার একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেন। সামনে এআই আসতেছে, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতেছে, তাদেরকে আমরা কিভাবে তৈরি করতে পারি সেই ধরনের মহাপরিকল্পনা আমাদের করতে হবে। অনেক শিল্প মালিকই ভাবছেন, সরাসরি বলছেন যে আসলে তিনি কর্মী ছাঁটাই করবেন, প্রযুক্তি ব্যবহার করবেন, এত কর্মী তার প্রয়োজন হবে না। সুতরাং সেটা তো দেশ বা সরকারের জন্য নতুন একটা উদ্বেগের কারণ হবে। অবশ্যই উদ্বেগের কারণ। এখন রাষ্ট্রকে এই দায়িত্বটা গ্রহণ করতে হবে, তাদেরকে তৈরি করা। কারণ কেউ বেকার হলে তাকে তার নতুন কর্মের সুযোগ তৈরি করে দেওয়া। বেকারত্বটা অভিশাপ। বেকারত্ব বাড়লে সামাজিক দুর্নীতি বেড়ে যায়, সামাজিক অপরাধ বেড়ে যায়, এটা সরকারের পরিচালনায় বেড়ে যায়, অস্থিরতা নানাভাবে বাড়ে। আমরা আরেকটা বিরতিতে যাই। ব্যবসায়ীদের ক্ষেত্রে সরকার বলছে যে এই বাজেটটা ব্যবসা বান্ধব হবে, সেই ক্ষেত্র বলুন, প্রেক্ষাপট বলুন, সুযোগ সুবিধা এই বাজেটের মাধ্যমে সরকার ব্যবসায়ীদের দেওয়ার চেষ্টা তারা করবে। আপনার পর্যালোচনা শুনবো, আদৌ আসলে সেটি ব্যবসা বান্ধব হবে কিনা। তবে সেটা একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। কেমন হলো বাজেট, সেই সূত্র ধরে মাজিদুল হক ভাইয়ের সাথে আলোচনা। ব্যবসা বান্ধব হবে কিনা, এই ছিল প্রশ্ন। আচ্ছা, দেখুন, যে বাজেট ব্যবসা বান্ধব এর মানে হচ্ছে যে আপনার ব্যবসায়ীদের জন্য, ব্যবসার জন্য কর কাঠামো
ফেভারেবল করা, এটাই তো হওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা হলো যে আপনার বিজনেস কস্ট যাতে কমে, অন্য অন্য যে আমদানিকৃত যে পণ্য বা র মেটেরিয়ালস আছে সেগুলোকে শুল্ক কমানো উচিত এক। কিন্তু কথা হলো দেখেন যে সত্যিকার অর্থে ব্যবসার পরিবেশ আছে কিনা, কারণ আপনি এনার্জি সিকিউরিটি কোথায়, আচ্ছা আপনার জ্বালানি সিকিউরিটি কোথায়, তাহলে আপনি এনার্জি সিকিউরিটি, জ্বালানি সিকিউরিটি তো আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এখন এলএনজি ইম্পোর্ট করতেছি, আমরা এখনও গ্যাস কূপ খনন করতে সক্ষমতা অর্জন করিনি, হয়তো শুরু করছে সরকার, দরপত্র আহ্বান করছে, মানে কি এটা পজিটিভ সাইড। আমরা তো এখনও স্বয়ংসম্পন্ন হতে পারিনি, অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সিক হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা হলো যে বৈশ্বিক সংকটের কারণে, যুদ্ধের কারণে অনেক দেশ সে অর্ডার দিচ্ছে না, কারণ তার দেশে ভোক্তার চাহিদা বাড়ছে না। বিষয়টা হলো যে আপনি ব্যবসা বান্ধব, আমরা বাজেট করেছি ভালো কথা, সেটা তো কর সুবিধা দিয়ে বা বিভিন্ন ধরনের সুবিধা, কিন্তু আপনার মূল যে সুবিধাটা সেই আপনার জ্বালানি নিরাপত্তা কোথায়? এই জ্বালানি নিরাপত্তাটাকে আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে। আপনি জ্বালানি যদি আপনি এক রাতের ভিতরে যদি 10 বার ইলেকট্রিসিটি যায়, 10 বার যদি আপনার মেশিন বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনার কর সুবিধা দিয়েও আপনার লাভ নেই, এবং সরকার যে বাংলাদেশ ব্যাংক থেকে যে 60,000 কোটি টাকা যে সুবিধা দিল সেটা দিয়েও তো লাভ নেই, আপনাকে তো চাকা ঘুরতে হবে। এই কসমেটিক সার্জারি করে কতদিন অর্থনীতিকে বাঁচিয়ে রাখা? হ্যাঁ, এই জন্য আপনার ব্যবসা বান্ধব বললেই হবে না, আসলে বাস্তবে সেটাকে দেখাতে হবে, বাস্তবে সেটা। এবং আপনার দেশি বিনিয়োগ যখন বাড়বে না, দেশি উৎপাদন যখন বাড়বে না, তখন কিন্তু বিদেশিরা আসতে চাইবে না। সে তো কিছু সম্ভাবনা দেখে, কিছু স্ট্যাটিস্টিক্যাল ইন্ডিকেটর বা ইন্ডেক্স দেখেই সে আসলে সে বিনিয়োগের জায়গাটা তৈরি করবেন। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অনেক দিন ধরে আশা করে আছেন যে এই বাজেটে নতুন পে স্কেল তাদের হতে যাচ্ছে, সেটি যেরকম একদিকে আসার খবর, আবার এই অর্থ কিভাবে সরকার সংগ্রহ করবে বা ম্যানেজ করবে সেটা নিয়ে সরকার একটা। হ্যাঁ, দেখেন সরকার তো আসলে নানামুখী চ্যালেঞ্জের ভিতরে পড়েছে, বিশেষ করে ব্যয়ের খাত, ব্যয়ের আওতা বাড়াচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়াচ্ছে, এর ভিতরে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা। আচ্ছা, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে আসলে এটা হয়েছিল। এখন রাজনৈতিক সরকার চাচ্ছে যে আসলে বেতন বৃদ্ধি হোক, কারণ 2015 সালে বেতন বৃদ্ধি করেছিল। কিন্তু আমি তো আপনাকে বলেছি যে আমরা অর্থের যোগানটা কোথা থেকে দিব। এখন অর্থের যোগান দেওয়ার আমার যদি কর জিডিপি অনুপাত বাড়াতে পারি, তাহলে যেটা পার্শালি এখন দেওয়া হচ্ছে এটা ফুলই দিক, কোনো সমস্যা নেই। দেখেন ভুটানের মতন দেশে কর জিডিপি অনুপাত 26%, বাংলাদেশে 7%। আপনার আফ্রিকার অনেক দেশে আছে 31-32%, কমও আছে। তাহলে আমাদের কর জিডিপি অনুপাত কিন্তু অনেক কম। আচ্ছা, এই কর জিডিপি অনুপাত দিয়ে আপনাকে সাহস থাকতে হবে যে আমার তো ইনকামে, এই ইনকাম দিয়ে আমি কি টেকসই হবে কিনা। কারণ আপনি যখন স্যালারিটা দিবেন, একবার ঘোষণা করবেন, এটা তো প্রতি বছরই আপনাকে দিতে হবে, না দিয়ে তো আর দিতে পারা যাবে না। আরেকটা কথা হলো, দেখেন খুব দুঃখজনক যে বাংলাদেশের সরকারি অনেক প্রতিষ্ঠান, অনেক কর্পোরেশনগুলো তারা লস মেকিং প্রতিষ্ঠান হিসেবে ঘোষিত হয়েছে। এখন আপনি যদি ব্যাংকের কথা বলেন, আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলা আপনাকে ক্যাপিটাল শর্ট পান, তাই না? অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংক আপনার ক্যাপিটাল শর্ট পান। আপনার অনেক কর্পোরেশন, অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আপনি লস মেকিং ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এইগুলো থেকে আসলে উদ্ধার হতে হবে। শুধু তো আমরা চাইলাম সেটা আমরা যারা সেখানে কাজ করছি, আমাদের ডিউটিটা সঠিকভাবে পালন করতে হবে। ভর্তুকি দিয়ে ঐতিহ্যকে লালন করার কিছু নাই। আমি সাবসিডি কতদিন দিব? সাবসিডি আমি কত দিব? এই ভর্তুকি বা সাবসিডি দিয়ে ঐতিহ্যকে লালন করতে গেলে অর্থনীতিকে বাঁচিয়ে রাখা যাবে না, কঠিন। এবং আরেকটা বিষয়, আমরা হয়তো আলোচনার একেবারে শেষের দিকে পৌঁছে গেছি মাজেদুল হক, সেটি হচ্ছে যে আলোচনা পর্যালোচনা আপনি করলেন বা এই বাজেট নিয়ে অন্যান্য যারা বাজেট নিয়ে কথা বলেন তারা যেটা বলছেন, আমরা তো চাই যে বাজেটটি সরকার বাস্তবায়ন করুক, কারণ 5ই আগস্টের পরে প্রথম নির্বাচিত সরকার। কোন 3টি বিষয়ের প্রতি সরকার যদি অধিক নজর রাখে তাহলে বাজেট বাস্তবায়নের যে মাত্রা সেটি অনেকাংশে সফল হবে? দেখেন, খুবই সহজ বিষয় সরকারের জন্য, সেটা হচ্ছে সরকারের রাজস্ব আয় নিয়ে এত প্রেশার নিতে হবে না যদি সরকার অপচয়টা কমায়, যদি লিকেজ কমায়, হ্যাঁ, আপনার বিদ্যুৎ খাতে যে ক্যাপাসিটি চার্জ এটা যদি কমায়, আপনার যে সিস্টেম লস এটা যদি কমাতে পারে, আপনার যে অন্য জায়গায় যে লিকেজগুলো আছে এটা যদি কমাতে পারে, সর্বোপরি সরকার যদি দুর্নীতি কমাতে পারে। আরেকটা কথা হলো যে যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে যদি আইনের আওতায় আনতে পারে। আরেকটা হচ্ছে যে টাকা পাচার যদি বন্ধ করতে পারে, কারণ টাকা যদি দেশের ভিতরে থাকে তাহলে আপনার টাকা যদি প্লে করে তাহলে রাজস্ব আয় বাড়বে। সুতরাং সরকার, আমি তো 3টে বিষয় আমি আপনাকে বললাম, এবং
রাজস্ব এবং বাজেট বাস্তবায়নের জন্য যে একটা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি গ্রো করতে হবে গ্রো করতে হবে। এখন যে উপায়গুলোর কথা আপনি বললেন, এটা আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে একটি বাজেট অথবা অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এই ব্যাপারগুলোতে আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি এই সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, কিংবা তার আগের সরকার, প্রতিটা সরকারের সময় এই আলোচনাগুলো হয়, পারে না, কারণ কি? এটার কারণ আমি বলবো যে এটা একটা পলিটিক্যাল রিজন। তার কারণ হচ্ছে যে আপনি মূল্যস্ফীতি কমাতে চাচ্ছেন, কিন্তু সিন্ডিকেট ডেভেলপ করে ফেলাইছে। আপনি আপনি ট্যাক্স রাজস্ব বাড়াতে চাচ্ছেন, আপনি যারা রেগুলার ট্যাক্স পেয়ার তাদের উপরে আপনি আমদানি শুল্ক বাড়িয়ে দিচ্ছেন। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে আপনাকে পলিটিক্যাল উইল থাকতে হবে। আপনি কি ব্যাংক খাত সুশাসন নিশ্চিত করবেন কিনা, সেখানে পলিটিক্যাল উইল থাকতে হবে। আপনি বাজেট ট্রান্সফারে যা আনবেন কিনা, সেটা পলিটিক্যাল উইল থাকতে হবে। আপনি বাজেট বাস্তবায়ন হার বাড়াতে পারবেন, এটা পলিটিক্যাল উইল থাকতে হবে। কারণ আপনার মানে ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনার পলিটিক্যাল উইল থাকতে হবে, তাহলে সব কিছু সম্ভব। তাহলেই সব কিছু সম্ভব। মাজিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।